সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বারবারই নানা ষড়যন্ত্র আর অনিশ্চয়তার সন্দেহ তোলে, আবার সমানতালে ভোটের প্রস্তুতিও নিচ্ছে তারা। এ বিষয়ে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাতে রাজনৈতিক দলগুলো জানে না তারা কি করবে, তাদের ভবিষ্যৎ কি, তাহলে সিচুয়েশনটা খারাপ কোথায়। এদিকে একটি বেসরকারি সংস্থার জরিপে দেখা যায় সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে 41% মানুষ সন্তুষ্ট, বিপরীতে অসন্তুষ্টির হার 36.8%। সাম্প্রতিক রাজনীতি ও সংস্কার পরিস্থিতি নিয়ে আজকে সম্পাদকীয় সিচুয়েশন কেমন, আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ উইং প্রধান, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন এবং এই জন্য আপনাদের অংশ নিতে ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত ধর্ম ব্যবসায়ীদের মুখোশ, বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামায়াত, দাবি আমিরের। মঞ্জু আনিসুলের নেতৃত্বে নতুন জোট। তফসিল ঘোষণা রেকর্ড করতে বুধবার বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসবমুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। দোয়া চান নেতারা। বৈদেশিক ঋণ পরিশোধের চাপে বাংলাদেশ। রিপোর্ট বিশ্ব ব্যাংকের, 5 বছরে সুদাসল পরিশোধ বেড়ে হয়েছে দ্বিগুণ। চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবাসী ও রপ্তানিয়া বাড়ানোর পরামর্শ। ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের স্বাগত জানাই রবি ভাই এবং খালেদ সাইফুল্লাহ, আপনাদের দুজনকে। রবি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটা আমি শুরুতেই একটি লাইন বলেছি যে রাজনীতিবিদরা সবসময় মাঠ কেমন যেন একটু ঘোলাটে দেখাতে চান, যে এখন তো খুব একটা পরিস্থিতি খারাপ, সিচুয়েশন ভালো না, দেশের অবস্থা ভালো না, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলবে না, ভালো চললেও চলবে না। তো আসলে কি সিচুয়েশনটা এতটাই খারাপ এখন? না, খারাপ ভালো সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যে আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করা উচিত, জনগণ, রাজনৈতিক দল এবং সরকার মিলে, এবং সেই জন্য দরকার হচ্ছে জনগণ ম্যান্ডেট প্রাপ্ত একটা কর্তৃপক্ষ বা সরকার। জনগণ প্রথমে তাদেরকে নির্বাচিত করবে, তার পক্ষে সমর্থন জানাবে, আর সমর্থন প্রত্যাহার করে নেবে যদি সে তার মতো করে ফাংশন করতে ব্যর্থ হয়। এই জায়গাটা অস্পষ্ট যদি আপনি রাখেন, অর্থাৎ রাজনৈতিক দল করণীয় বুঝতে পারছেন না, অথবা ধরেন প্রতিযোগিতাটা কেমন হবে, কি প্রক্রিয়ায় হবে, সেখানে যদি অস্পষ্টতা থাকে, সরকার আবার নির্বাচিত না হলে তার কিছু সীমাবদ্ধতা থাকে, মানুষ ভোট দিতে চায় এবং তার প্রতিনিধি নির্বাচিত করতে চায়, সে ব্যাপারে আবার তার সন্দিহান থাকে, এই অবস্থাতে কি স্থবির হয়ে যায় সব কিছু। সেই সিচুয়েশনটা বিরাজ করছে এখন। উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলি আমার মনে হয় যে অনেকটা প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কমিটমেন্ট অনুসারে নির্বাচনে ঢুকে পড়ছে বলবো আমি। আবার জনগণ তার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে তার মতো করে প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ স্থবির থেকে উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি। এবং এইখানে যে দায়িত্ব রয়েছে সবার, সব শ্রেণী পেশার মানুষ অথবা স্টেক হোল্ডার যারা আছে, তারা আমার ধারণা হচ্ছে এই মুহূর্তে কিছুটা বিচলিত, কিছুটা অস্থির, কিছুটা অনৈক্য। কিন্তু যখনই তফসিলে আমরা যাচ্ছি দেখবেন যে সবাই কিন্তু আমরা নির্বাচনের মধ্যে ঢুকে যাচ্ছি। এবং একটু বলি যে অন্তর্বর্তীকালীন সরকার তার যে গুরু দায়িত্ব সেটাও কিন্তু সে পালন করতে ব্রত হয়ে গেল সরাসরি। হ্যাঁ, আবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি বললেন যে এত % লোক তারা অসন্তোষ প্রকাশ করেছে, কেউ আবার সন্তুষ্ট প্রকাশ করেছে। সন্তুষ্টি অসন্তুষ্টি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের খুব বেশি মনোযোগী হওয়ার সুযোগ নেই, কারণ সে রাষ্ট্র ব্যবস্থাপনা করছে না, সে সংকট মোকাবেলা করছে, যার ফলে এটা থাকবে। তারপর আমি মনে করছি যে আমরা রাইট ট্র্যাকে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেটি আপনি বলছিলেন সন্তুষ্ট অসন্তুষ্ট, আমি যেটি দেখছিলাম যে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারপর বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি আছে, কিন্তু আপনার কর্মসংস্থান তৈরিতে, এগুলোতে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের মতভাবটা আবার ভিন্ন। তারা কিন্তু দেখতে পাচ্ছে এখানে নেতিবাচক জায়গায় আছেন। খালেদ সাইফুল্লাহ, আপনার কাছে আসতে চাই। আমরা দেখছি যে আজকে জাতীয় পার্টির একটি অংশ এনডিএফ নামে তারা নতুন জোট করেছে। সেখানে আনোয়ার হোসেন মঞ্জু আছেন এবং 14টি নিবন্ধিত দল আছে, 14টি অনিবন্ধিত দল, 6টি নিবন্ধিত দল। এবং জাতীয় পার্টির যেই অংশটি পুরো সময় জুড়েই
রওশন এরশাদের বিরোধিতা মানে রওশন এরশাদের সাথে ছিল কিংবা মানে তাদের তো আসলে বলা যায় না, রুহুল আমিন হাওলাদার থেকে শুরু করে আনিসুল ইসলাম মাহমুদ তারা এখানে আছেন। তো জাতীয় পার্টি নিয়ে আপনাদের তো অনেক ধরনের কথাবার্তা ছিল, কিন্তু এখন এই নির্বাচনী জোটটা হওয়ার পর আপনারা তাদেরকে কিভাবে দেখছেন? আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে নাই। দেখেন, ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, দেশ আসছে গণতন্ত্রের দিকে যাওয়ার চেষ্টা করছে নির্বাচনের মাধ্যমে। সেই জায়গায় মানুষ রাজনৈতিক দলগুলোকে ভোট দিবে তাদের প্রেফারেন্স অনুযায়ী, এবং আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে মানুষ যখন ভোট দিবে তাদের প্রেফারেন্স অনুযায়ী, তখন তাদের পাস্ট রেকর্ডটা জনগণ দেখবে। জনগণ দেখবে যে তারা গণতন্ত্রের সাথে ছিল নাকি গণতন্ত্র হত্যার সাথে ছিল তারা, এবং তখন এই জিনিসটা আরও পরিষ্কার হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আমরা আগেই বলেছি, যারা স্বৈরাচার বা স্বৈরাচারের দোসর, যারা এর আগে মানুষের ভোটাধিকার হরণ করেছে, তাদের বিচার হওয়া প্রয়োজন। এবং সেটার বিষয়ে সুরাহা হওয়ার আগে তারা যদি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে, তাহলে তারা আবার গণতন্ত্র হরণ করতে আরও উৎসাহিত হবে। কারণ গণতন্ত্র একবার হরণ করেছে, তার কোনো রিপ্রিকশন নেই, এবং তারপরে আবার সেই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। আমরা তো তাদের যে টেন্ডেন্সি, এটা তো আমরা দেখেছি গত 15 বছর তারা কি করছে। আপনি কি ধরেন যে কোনো একটা গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে কিছু দল রাজনীতি করেন, আর প্রত্যেকটা গণতন্ত্রকে সেফগার্ড করার জন্য কিছু কিন্তু রুল থাকে যে কে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, পারবে না। ফর এক্সাম্পল, আমাদের কিন্তু আইন আছে গণপ্রতিনিধি অধ্যাদেশের মধ্যে, যে নির্দিষ্ট কিছু অপরাধের সাথে যদি কেউ জড়িত থাকে, তাহলে কিন্তু তারা হিসাবে, এমপি হিসাবে কিন্তু তারা কন্টেস্ট করতে পারেন না। দল হিসাবে আমাদের বিচারে কিছু এখানে প্রভিশন আসছে, তো ওই জিনিসগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। বাট ওভারঅল আপনি যেটা বললেন, আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টির যে বিষয়টা আসলো, ইস্যু ভিত্তিক বিষয়ে মানুষের অবশ্যই প্রশ্ন রয়েছে। গত 1-1.5 বছর এই সময়ের মধ্যে জনগণ দ্রব্যমূল্যের ক্ষেত্রে অনেক সময় স্ট্রাগল করেছে, কিছু সময় তারা কিছুটা স্বস্তি পেয়েছিল। আবার এখন আমরা দেখছি হঠাৎ করে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। আমাদের যে মিডল ক্লাস আছে, মিডল ক্লাস কিন্তু স্ট্রাগল করছে। মিডল ক্লাসের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা কোনো সরকারই খুব ভালো করে দেখার উদ্যোগটা নেন না, কারণ দেখার উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জেস সেক্ষেত্রে থাকে। সো আমাদের মনে হয় এই নির্বাচনেও কারা আসলে এই মিডল ক্লাস জনগণ, তাদের কাছে কি প্রমিস করছে, কি তারা ডেলিভার করতে পারবে, ওই জিনিসটা ক্রুশাল হবে। বাট ওভারঅল তার কিছুদিন আগে আমরা আরেকটা জরিপ দেখলাম, সেই জরিপে কিন্তু 70%-এর মতো জনগণ আমাদের অন্তর্বর্তী সরকারের যে ওভারঅল ডিরেকশন, সেটার প্রতি সাপোর্টিভ ছিল। সো আমরা কিছু জরিপ দেখছি, জরিপগুলোতে আমাদের একটু অ্যানালাইজ করে দেখতে হবে যে জরিপগুলো আসলে কি বলছে। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 49% হচ্ছে তারা ওভারঅল সন্তুষ্টি প্রকাশ করেছে, এবং 5% খুব বেশি সন্তুষ্ট তার প্রতি। কিন্তু ধরেন এই জরিপটা কিন্তু দুইটা আলাদা দেশের উপরে হয় নাই, একই দেশের উপরে হয়েছে, রাইট? তার মানে সন্তুষ্টির মাত্রা কি কমে আসছে কিনা, আপনি কি এই প্রশ্ন করছেন কিনা? আমাদের দেখতে হবে যে তখন দুইটা জরিপের মধ্যে কোনটা কোন সময়কালে নেওয়া হয়েছে। একটা জরিপ প্রধানত একটা নির্দিষ্ট সময়ে দেশের মুডটা কেমন সেইটা ওই সময়ের জন্য দেখে, এটা কিন্তু একটা খুবই কন্টেক্সচুয়াল করতে হবে কখন হয়েছে। বাট দুইটা জরিপে যদি একই সময়ে হয়, একটা জরিপ বলে যদি আমার 70% মানুষ মোটামুটি সন্তুষ্ট, আর একটা বলে যদি আমি 50%, 55%, আপনার দেখতে হবে আসলে জরিপটা কিভাবে করা হয়েছিল, জরিপের মেথডোলজি। অবশ্যই এখন নির্বাচনের ট্রেন চলা শুরু হয়েছে, এই মুহূর্তে ডক্টর ইউনূসের প্রতি সন্তুষ্টি অসন্তুষ্টিতে খুব বড় কিছু হবে না এই দেশের। এই মুহূর্তে দরকার যেটি নির্বাচনী একটা প্রক্রিয়ার মধ্যে যে অংশগ্রহণ, সেটি আপনারা একটি জোট করেছেন 3 দল মিলে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, সাথে হচ্ছে এবি পার্টি আছে। এই দল নিয়ে আপনারা কি প্রত্যাশা করছেন? খুবই সিম্পল, আমরা কনসিস্টেন্টলি বলে এসেছি যে আমরা যখনই একটা জোটের কথা চিন্তা করব, তখন একটা আদর্শিক জায়গা থেকে চিন্তা করব। আমাদের নির্বাচনী জোট শুধুমাত্র, আমাদের যে জোট হবে শুধুমাত্র নির্বাচনের জন্য যে জোট করা সেটা না, এটা আদর্শিকভাবে বাংলাদেশকে কি রাইট ডিরেকশনে নিয়ে যাচ্ছে কিনা, সঠিক পথে নিয়ে যাচ্ছে কিনা। এখন আমাদের যে এই জোটটাকে আমরা বলছি আমরা সংস্কার বিষয়ক, আমাদের গণতান্ত্রিক যে সংস্কারটা প্রয়োজন, বাংলাদেশের যে পরিবর্তন দরকার, এটার ক্ষেত্রে যারা সমমনা আছে তাদেরকে নিয়ে আমরা একটা জোট করছি। এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে পরিবর্তনটা দরকার, জনমানুষের যে পরিবর্তনটা দরকার, রাজনৈতিক দলগুলো বারবার যেটা প্রমিস করেছে এবং ডেলিভার করেনি, সেটা যেহেতু আমরা নিশ্চিত করতে পারি, ক্ষমতার বাইরে যেখানেই আমরা যখন থাকি, আমরা নিশ্চিত করার চেষ্টা করব যেটার মাধ্যমে যে আমাদের দেশটা যেন যে পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষ জানিয়েছিল, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। রবি ভাই, আপনার কাছে এবার আসতে চাই, এনসিপির যে জোট, সেটি নিয়ে আপনি কতটা আশাবাদী, কিংবা আজকে যেই জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে একটি জোট হলো, এগুলোর নির্বাচনের মাঠে কতটা ফলাফল রাখবে এই জোট সমূহ? এনসিপি জোটটা আমি খুব ইতিবাচকভাবে দেখি, কারণ জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত,
প্রমাণিত এবং ধরেন বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্যকে বৃদ্ধি করে। কি কারণে বৃদ্ধি করে আমি আপনাকে বলি। আমাদের নিবন্ধিত দলের সংখ্যা 50 ঊর্ধ্ব। অনিবন্ধিত যদি আপনি বলেন তাহলে হবে সেটাও শতাধিকের উপরে, তার মানে অনেক রাজনৈতিক দল। কিন্তু নির্বাচনের সময় আপনি এসে দেখবেন পৃথিবীর প্রতিষ্ঠিত গণতন্ত্র যেখানে আছে সেখানেও 2-3 ধারার বেশি আর বেশি ধারা কিন্তু এস্টাবলিশ করা যায় না প্রতিযোগিতায়, হয় দ্বিধারা অথবা ধরুন ত্রিধারা। এর বেশি আপনি প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, প্রত্যক্ষ ভোটে নির্বাচন সেখানে আপনি পাবেন না। তার মানে হচ্ছে কি, ছোট ছোট দলকে একটা বলয়ের কাছে যেতে হয়, বলয় তৈরি করেই মানুষ ওই 2-3 ধারার মধ্যেই জোটগতভাবে নির্বাচন হয়, এবং বাংলাদেশে সেটা হয়েছে, জোটগতভাবে সরকার হয়েছে, আন্দোলন হয়েছে, এটা খুব ইতিবাচক। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এনসিপি নেতৃত্বে যে জোটটা গঠিত হয়েছে সেটা রাজনীতিতে একটা নতুন চ্যালেঞ্জ হবে। মানুষ একটা বিকল্প শক্তি পাচ্ছে পছন্দ করার জন্য, নতুবা দ্বিধারা ত্রিধারার মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো, তার থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। ডেফিনেটলি মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে যদি রাজনীতি ম্যানিফেস্টো এনসিপির ওই জোট করতে পারে, আমার ধারণা হচ্ছে তারা একটা ভালো শক্তি হিসাবে আবির্ভূত হবে, অথবা মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে একটা উল্লেখযোগ্য সংখ্যক সংসদে যাওয়ার সুযোগ তৈরি হবে। এটা নির্ভর করছে জোটটা কতটা জন আকাঙ্ক্ষা ধারণ করছে, কতটা বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে রাজনীতিটা করতে পারবে, এই জন্য ইতিবাচক। আরেকটি জোটের কথা আপনি বলেছেন, যেমন ধরেন আমাদের ফ্যাসিবাদী শক্তি কারা, এটা চিহ্নিত এবং এখন পরিত্যক্ত। আরও যদি বলি তারা বিচারাধীন। ফ্যাসিবাদীর চরিত্রগুলো তো আছে বিচারাধীন, পাশাপাশি ওই সংগঠনটাও বিচারাধীন প্রায়। এখন ফ্যাসিবাদীর দোসর যারা ছিল আমরা বলি সেটা চিহ্নিত কিন্তু বিচারাধীন না, তাদের রাজনীতি করার সুযোগটা রয়েছে। তো রাজনীতি করার সুযোগ থাকলে জোট করারও সুযোগ থাকে। এই পরিস্থিতিতে জনগণের উপর ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা যায়নি। আমরা মনে করেছিলাম বা আমরা মনে করি কোন একটি রাজনৈতিক সংগঠন সে যদি ফ্যাসিবাদী হোক, শক্তি হোক, অথবা ফ্যাসিবাদী দোসর হোক, তার নিষিদ্ধ একটা আইনি প্রক্রিয়া হওয়া উচিত। আইনি প্রক্রিয়া আছে, কিন্তু আইনি প্রক্রিয়ার দ্বারস্থ যেহেতু সরকার হয়নি, অতএব তাদের নির্বাচন করার সুযোগ থাকছে, জোট করার সুযোগ থাকছে। সেটাকে আমরা রাজনৈতিকভাবে এখন ফেস করতে হবে, অথবা জনগণের ভোটের আধিক্যের ভিত্তিতে ফেস করতে হবে, জনগণ কর্তৃক পরিত্যক্ত হবে। এটা এনসিপির সমালোচক যেরকম বলেছে আমিও সেটা মনে করি যে তাই হবে। কিন্তু একটা জায়গায় ইতিবাচক আছে, সেটা হচ্ছে যে আমরা ঢালাওভাবে রাজনীতি বিমুখ হচ্ছি না, রাজনীতি নিষিদ্ধ করছি না, আমরা একটা রাজনৈতিক প্রতিযোগিতা রাখছি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকা মানেই হচ্ছে জনগণের কাছে অনেক অপশন দেওয়া, জনগণের কাছে অনেক যোগ্যতা নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রার্থীটা উপস্থাপন করা যায় নির্বাচনের সময়। তখন জনগণ অনেকগুলি অপশন থেকে বেস্ট অপশনটা বেছে নিতে পারে। তো এগুলি ইতিবাচক। আবার রাষ্ট্র ব্যবস্থাপনায় বিভিন্ন ধারা থাকবে, বহুত্ববাদ থাকবে, সেটা কিন্তু কাম্য। কিন্তু বহুত্ববাদ মানে এই নয় যে ফ্যাসিবাদ থাকবে। এই জায়গাগুলি যদি আমরা চিহ্নিত করতে পারি এবং জনগণকে কনসার্ন করতে পারি, এবং রাজনৈতিক দলগুলি উদারতা কখনো কখনো আর কখনো কোনো অবৈধ শক্তির বিরুদ্ধে অনড়তা যদি দেখাতে পারি, নিশ্চয়ই ভালো কিছু হবে। জি, আপনার জোট নিয়ে কথা শুনলাম এবং আপনি বলছেন যে অপশন থাকা ভালো, কিন্তু অপশন যদি এমন হয় যে অপশন ইতিপূর্বে বিভিন্ন অপশনে ঘুরে ঘুরে আবার একই জায়গায় ফিরে আসার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে এই অপশনের ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আপনারা কিভাবে ভাবেন? না, আমি সেই কথাই আপনাকে বলছিলাম। আমরা চেয়েছিলাম যে ফ্যাসিবাদের দোষরা চিহ্নিত যেহেতু হয়েছে, তারা বিচার প্রক্রিয়া ফেস করুক, কিন্তু যে কোনো কারণে সেটা হয়নি। হয়তো অনৈক্য হতে পারে, অথবা সরকারের অনীহা হতে পারে, হয়নি। এখন যখন একটা রাজনৈতিক শক্তি থাকবে তখন তো বাকিটা জনগণের কাছে বিচার করতে দিতে হবে, এবং জনগণ সেটা রায়ের ভিত্তিতে বিচার করে। তারা তো এর আগেও পরিত্যক্ত হয়েছে, খুব বেশি বড় ধরনের শক্তি না। এবার এমন হতে পারে যে যদি নির্বাচনে তাদের সুযোগ হয়ে যায় অংশগ্রহণ করার, জনগণ পরেবারের জন্য পরিত্যক্ত করে দিতে পারে। বড় প্রতিষ্ঠিত দল পরিত্যক্ত হয়েছে না মুসলিম লীগ এক সময়। আমি খালি একটা কথা একটু বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এবং দায়িত্ব এ বিষয়ে যদি জনগণ পর্যাপ্ত না বোঝে, তাহলে কিন্তু জরিপের ফলাফল সঠিক হওয়াটা কঠিন। আমরা সরকারের কাছে একরকমের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেক রকমের। 1400 আন্দোলন করে বসে আছে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি দাওয়া নিয়ে। হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে এটা না, যদি আমি বুঝি, জনগণ যদি পর্যাপ্ত না বোঝে যে অন্তর্বর্তীকালীন সরকার আর একটা রেগুলার সরকার, তার মধ্যে সফলতার কিছু মাত্রা ভিন্ন, উদ্দেশ্য লক্ষ্য ভিন্ন, তো এই রকমের যদি বোঝে, আমার মনে হয় তাহলে জরিপের ফলাফলটা সঠিক হয়। কিন্তু আমার ধারণা হচ্ছে এই বুঝা মানুষের সংখ্যা কম, আর এভাবে উপস্থাপন করতে আমরা কম জানি, যার ফলে ওই জরিপটাকে ওই যে সুইং করছে, যেমন আপনি বললেন, সুইং করার এটা একটা অন্যতম কারণ। ধন্যবাদ রুহি আপনাকে। খালেদ সাইফুল্লাহ ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা আজকে
বিএনপি এবং জামায়াত দুদলের কাছ থেকে একটি কথা শুনেছি যে ধর্মকেন্দ্রিক রাজনীতি, ধর্মভিত্তিক বলছি না, ধর্মকে নিয়ে রাজনীতি। বিএনপির বক্তব্য হচ্ছে একটি দল ধর্মকে নিয়ে রাজনীতি করে এবং তারা জান্নাতের টিকিট দেখিয়ে একটি তাদের নিজেদের যে ভেতরের যেই বাজে জায়গাটা সেটা হচ্ছে তারা প্রকাশ করে ধর্মের মধ্য দিয়ে, ধর্মকে সামনে রেখে। আর জামায়াতের আমির আজকে বলতে চেয়েছেন যে যারা কিনা মূলত নির্বাচনের আগে হাতে তসবি নিয়ে ঘুরে, মাথায় টুপি পরে এবং মসজিদে চলে যায়, বাকি সময় থাকে না, তারাই মূলত ধর্ম নিয়ে ব্যবসা করে, রাজনীতি করে। আপনাদের দলের অবস্থানও আমরা দেখেছি যে আপনারা বলতে চেয়েছেন যে ধর্মকে নিয়ে কিংবা ধর্মের বিরুদ্ধে কোনো রাজনীতির পক্ষে আপনারা না। একটু আজকের রাজনৈতিক আলাপের প্রেক্ষাপটে যদি আপনাদের অবস্থানটা আরেকবার বলতেন। না, ধরেন আপনার রাজনীতি মাঠে মানুষজন আমাদের দেশে জনগণের কাছে যদি জিজ্ঞেস করেন এমন কোনো দল কি আছে যারা ইসলাম বিদ্বেষী হয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে, টিকে থাকতে পারবে? এটা সম্ভব না। কিন্তু তারপরও প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক দলগুলো বারবার নির্বাচনের আগে ধর্ম নিয়ে আসে। নির্বাচনের আগে আমাদের রাজনীতিবিদরা চলে যায় হজে, চলে যায় উমরায়। এই উমরাটা কতখানি আল্লাহর জন্য আর কতখানি নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য, এটা জনগণ বুঝে। তো এই ধর্মকে ব্যবহার করার এই রাজনীতিতে আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি এবং এটার ফলাফলটা ভালো হয় না। এটার ফলাফল যেটা হয়, নির্বাচনের আগে মানুষের সাথে আপনার আলোচনা করা দরকার যে তার অর্থনীতির জন্য আপনি কি করবেন। আপনি মানুষের কাছে বলা দরকার আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কি বলবেন, আপনি নতুন করে যে আপনার কর্মসংস্থান সৃষ্টি সেটার ব্যাপারে কি করবেন। আপনি সেই দিক থেকে মানুষের মনোযোগটা সরিয়ে আনতে আপনি মানুষের কাছে যে বলার চেষ্টা করেন আমি কতখানি ধর্ম লেবাস ধরে বসে আছে, আমি কতখানি ধর্মকে পালন করি, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব কিনা, এই সমস্ত আলোচনা শুরু হয়। এটা খুবই আনফর্চুনেট। এটা জনগণ অ্যাপ্রিসিয়েট করে না। জনগণকে এত বোকা ভাবার কিছু নাই যে জনগণ কিছুই বুঝবে না যে আপনি নির্বাচনের আগে তাদেরকে দেখাচ্ছেন যে আমি হজে যাচ্ছি আর আমি হঠাৎ করে একটা ধার্মিক মানুষ হয়ে গেলাম, মানুষ আমাকে আগামীকালকে ভোট দিবে। সো এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা আমাদের জন্য আই থিঙ্ক শুভকর নয়। এই টেন্ডেন্সিটা আমাদের ওইখান থেকে বেরিয়ে আসতে হবে এবং জনগণ এটা আমার মনে হয় খুব ক্লিয়ারলি দেখবে। আর জোটের রাজনীতির ব্যাপারে যেটা বলছেন এবং আমাদের পার্টির ক্ষেত্রেও যেটা স্পষ্ট, আমরা চাই যে ধর্ম দিয়ে মানুষকে যে ধোঁকা দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটা যেন রাজনীতি থেকে সরে যায়। এখন মূলত আমরা পলিসি নিয়ে যেন আলোচনা করি, মানুষের কাছে আসলে প্রমিস করি আমি আসলে কি করব, মানুষের কিভাবে কর্মসংস্থান আমি সৃষ্টি করব, কিভাবে আমি মানুষের ভাগ্যের উন্নয়নটা করব। এর সাথে জোটের আলোচনাটা আপনারা বলছিলেন না, জোট অনেকগুলো জোট হলো, আসলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমার কাছে মনে হয় এই জোটের মাধ্যমে জনগণের কাছে অপশনসগুলো খুব ভালো ক্লিয়ার হয়ে আসছে। আপনি দেখেন এই জোটের মাধ্যমে আমাদের গত প্রায় 9 মাসের মতো কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনে আলোচনা মানুষ দেখেছে। ওইখানে মানুষ দেখেছে কোন দলে কি পজিশন ছিল। আমি এটা বিএনপিকে অ্যাটাক করে বলছি না। ঐক্যমত্য কমিশনে এবং সংস্কার নিয়ে আলোচনায় বিভিন্ন সময় বিএনপি পজিশন থেকে মানুষ কিন্তু দেখেছে যে বিএনপি অনেকগুলো সংস্কারের ব্যাপারে তারা বাধা দিচ্ছে, কিছু সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে, কিন্তু অনেকগুলো সংস্কারের ক্ষেত্রে তাদের দ্বিমত ছিল। তো মানুষ দেখবে যে বিএনপি সংস্কারের ব্যাপারে তাদের মতামতটা কোথায়, তারা কিভাবে কেমন আচরণ করছে। মানুষ আবার জামাতের আচরণও দেখছে, কিভাবে আমরা সংস্কারকে তারা ডিরেইল করার জন্য তারা বলছে আমি লোয়ার হাউসে পিয়ার চাই। তারপরে তারা কিন্তু সিনসিয়ার ছিল না রেফারেন্ডাম যে তারা এই ফেব্রুয়ারিতে চায় নাকি তার আগে চায়। তারা বারবার বলছিল আগে রেফারেন্ডাম হতেই হবে, ফেব্রুয়ারিতে হওয়া যাবে না। আলকে বলছে। দেখেন এই জিনিসগুলা কি, এটা কিন্তু সংস্কারের জন্য একদম কোর ইস্যু না যে কখন রেফারেন্ডামটা হবে। সংস্কারের যে কোর ইস্যু সেটা নিয়ে তারা কথা বলতে পারতো, কিন্তু সংস্কারের যে মূল ইস্যু, ফর এক্সাম্পল আমাদের দুর্নীতি দমন কমিশনের কি সংস্কারটা প্রয়োজন যাতে আমরা দুর্নীতি আসলে দমন করতে পারি, সেটা নিয়ে কথা না বলে কিভাবে পুলিশ মানুষের কাছে যে মারছে, পুলিশ যে মামলা বাণিজ্য করে সেটার ব্যাপারে কি রিফর্ম প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করার পরিবর্তে তারা মানুষের অ্যাটেনশনটা নিয়েছে এই গণভোটকে আমি ডিসেম্বরে করব নাকি ফেব্রুয়ারিতে করব, গণভোটের কন্টেন্ট কী হবে সেটা নিয়ে তাদের আলোচনা তেমন নাই। তো এই জিনিসটা থেকে মানুষ দেখেছে তাদের অবস্থানটা কোথায়। তারা দেখেছে এনসিপি সংস্কারের ব্যাপারে সারাক্ষণ কতখানি আন্তরিক ছিল, সংস্কারের ব্যাপারে আমরা কি পজিশনটা নিয়েছি, এবি পার্টি এখানে কি পজিশন নিয়েছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন কি পজিশন নিয়েছে। সো আমাদের সবার একটা হিস্টোরিক দায়িত্ব ছিল এই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে আমরা রাষ্ট্রকে আবার পুনর্বিন্যাস করার জন্য, রাষ্ট্রকে সংস্কার করার জন্য আমরা কে কে কতখানি করব, এবং জনগণ সেটা দেখেছে। এবং জনগণ দেখার পরে এখন তখন দেখছে যে নির্দিষ্ট বলয়ের জোটগুলা কিন্তু একত্রিত হচ্ছে, যে সমমনা দলগুলা, এবং তারা এখানে ওইখান থেকে দেখতে পারবে বিএনপি কোন দিকে যাচ্ছে, জামাত কোন দিকে যাচ্ছে, এনসিপির সহ যে এই জোটটা আছে
এই জোটটা কোন দিকে যাচ্ছে। সো নির্বাচনে তাদের জন্য একটা মোটামুটি ক্লিয়ার একটা পাথ হবে যে কাদেরকে তারা চুজ করছে, কাদেরকে তারা এন্ডোর্স করবে নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনি যেহেতু সংস্কার নিয়ে কথা বলছেন, আমার একটা কথা বলার আমি আসলে ইচ্ছা সামলাতে পারছি না। সেটা হচ্ছে আমরা এই বছর দেখেছি দুটি টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে, নেক্সট টিভি এবং লাইভ টিভি। এবং গণমাধ্যম সংস্কার কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করে সম্প্রচার কমিশন সব বাদ দিয়ে, প্রেস কাউন্সিল বাদ দিয়ে গণমাধ্যম কমিশন করতে বলেছিল। এবং আমরা দেখেছি 2009 সালে, 2013 সালে এরকম করেই কিন্তু অনুমোদনগুলো দেওয়া হয়েছে। এবং যেই দুটি টিভির অনুমোদন দেওয়া হয়েছে সেই দুটি টিভির আপনাদের নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির সাথে যুক্ত দুজন মানুষের নামে দেওয়া হয়েছে। এবং সেই টিভিগুলো যদি আপনার দলের লোকজনের নামে দেওয়া হয়, তাহলে আপনি সংস্কারের পক্ষে থেকে গণমাধ্যম কমিশনের মাধ্যমে সেই টিভি যাচাই বাছাই লাইসেন্স না করে আপনার দলের লোকরাই কাজটি করার পর আপনারা কি সেটি নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন কিংবা কিছু বলেছেন? আমি খুব শিওর না আপনি কি বলছেন, বাট ব্রডলি আলোচনাটায় আসি। গণমাধ্যমের যখন লাইসেন্সটা দেয়া হবে এবং গণমাধ্যম তারপরে যেভাবে অপারেট করবে, সেক্ষেত্রে তারা কোন নীতিমালার মাধ্যমে অপারেট করছে সেটা গুরুত্বপূর্ণ। আমি যে মিডিয়া হাউসে এখন বসে আছি, তারা গত 15 বছর 16 বছর কোন রোলটা প্লে করেছে, আমি এটাই বলছি, আমি বলি সেটা রেলেভেন্ট কথাটাই আর কি, রাইট? তারা গত 16-17 বছর কোন সম্পাদকীয় নীতিমালা কিভাবে পালন করেছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম আসছে, দেখা যাচ্ছে আমাদের গণমাধ্যমগুলা বিভিন্ন সময় আসছে, বিভিন্ন সময় আসার পরে গণমাধ্যমগুলা কেমন আচরণ করছে, তারা কি দলীয় আচরণ করছে নাকি তারা একটা সম্পাদকীয় নীতিমালা যেখানে মিনিমাম একটা ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি রেখে তারা ওইখানে সংবাদটা রিপোর্টিং করছে। আমরা যে গণমাধ্যমে এখন বসে আছি, অন্য গণমাধ্যমগুলা মেজারেবলি ফেইল করেছে সেই জায়গায়। আমাদের যে সংস্কারের যে গণমাধ্যমের মূল প্রশ্ন, আই থিঙ্ক মূল প্রশ্নটা হচ্ছে আমরা গণমাধ্যমগুলা কিভাবে সম্পাদকীয় নীতিমালা, কিভাবে ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি তা নিশ্চিত করে, নীতিমালা কিভাবে তারা খুব ভালোভাবে পালন করে। আমার কাছেই একটা সাংবাদিক, একটা খুব প্রবীণ সাংবাদিক, তার সাথে আলোচনা হচ্ছিল যে গণমাধ্যমের সংস্কার কোন জায়গায় দরকার, এবং সে বলছিল বাংলাদেশে একটা দুইটা ছাড়া আপনি প্রিন্ট, ইলেকট্রনিক, আপনি টিভি, যত ধরনের মিডিয়া আছে, সে আমাকে দুইটা নাম বলছিলাম, দুইটা নাম বলছি না, তাছাড়া অন্যদের এই ন্যূনতম নীতিমালাটাই তৈরি করাটা নাই। গণমাধ্যম সংস্কার কমিশন তো তার প্রস্তাব দিয়ে দিয়েছে, তারা 20টা সুপারিশ করেছে, সেখানে তারা মানে আলটিমেটলি 4 মাস 6 মাস বসে আলোচনা করেছে, সুপারিশগুলো দিয়েছে। এখন আপনি আরেকজনের কথা দিয়ে তো নীতিমালা তৈরি করতে পারবেন না, সেই সুপারিশটা দিয়ে আপনার নীতিমালাটা করতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আলটিমেটলি সংস্কারের কথাটা আমরা যেভাবে করে বলছি সেইভাবে আমরা কতটা ধারণ করি সবাই, সেটি একটু আপনার কাছে আমি জানতে চাইব রবি ভাই। ধারণ করছি না আপনার প্রশ্নের মধ্যে রয়েছে। আপনি সম্পাদকীয় নীতিমালা পরিশুদ্ধ চাইছেন, আবার গণমাধ্যমের লাইসেন্স বরাদ্দ চাচ্ছেন বা নিচ্ছেন ক্ষমতার অংশ হিসাবে। তো ক্ষমতায় ব্যবহার করে যদি আপনি লাইসেন্স নেন নিজের অনুকূলে, সেটার পরিশুদ্ধ নীতিমালা হবে? এই জন্য বলছি যে রাজনৈতিক বক্তব্য এমন বলা হয় সংস্কারের ব্যাপারে, আবার করা হয় আরেক রকম। এনসিপির সমর্থিত আমি বলবো, এনসিপি করা বললাম না, দুইজন উপদেষ্টা আছেন, বরাদ্দ নিজেদের মতো করে নিচ্ছেন না, নিজেদের মতো করে নিচ্ছেন, দিচ্ছেন। আমি শুনতে পাচ্ছি আপনাদের সাথে নিচ্ছেন, দিচ্ছেন, তো এই সরকারই তো আছে। আমি আরেকটা বিষয় জাস্ট একটু বলি, আমি খুব শিওর আপনি যে বলছেন যে দুজন পেয়েছে তারা এনসিপির সাথে সংশ্লিষ্ট পেয়েছে, আমি খুব শিওর না এটার ব্যাপারে। না, এটা আমি আজকেই লেখালেখি করেছি বলে আজকে আমার মাথায় এটা এসেছে। দুজনই এনসিপির সাথে, একজন নাগরিক কমিটিতে ছিলেন, একজন যুগ্ম আহ্বায়ক ছিলেন, আপনাদের যুগ্ম সদস্য সচিব ছিলেন। আমি বলছি যে এটা আছে, বরাদ্দ তো হচ্ছে নিজের অনুকূলে। এখন এগুলি আপনি করে কি আবার সংস্কার চাইতে পারবেন? আচ্ছা, সংস্কারের ব্যাপারে কে দ্বিমত করেছে? সংস্কারের প্রবক্তা আমরা। আমাদের 31 দফা আরো 3 বছর আগে আমরা অঙ্গীকার করেছি, তার ভিত্তিতে সংস্কার হয়েছে, সব বিষয়ে বিএনপি একমত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে পরিমাপক কি? এনসিপি যেটা চায় ওটা পরিমাপক, আর এনসিপি যেভাবে চায় সেভাবে চাইতে হবে। অনেকগুলি বিষয় আমরা একমত হয়েছি, সব দল যেভাবে চেয়েছে একমত হয়েছে। অনেকগুলি বিষয় আছে আমরা এইভাবে চেয়েছি, এনসিপি আরেকভাবে চেয়েছে, কিন্তু ওটা সংস্কার। মনে রাখা দরকার, সংস্কার মানে এই না কোনো এক ব্যক্তির প্রস্তাবনা হুবহু মেনে নেওয়া। সংস্কার মানে এই হচ্ছে আমরা সংস্কারটা করতে চাই, পরিবর্তনটা করতে চাই, আমরা এই আঙ্গিকে চাই, ওনরা আরেক আঙ্গিকে চায়, জামাত আরেক আঙ্গিকে চায়। এই ভিন্নতা থাকবেই। সব রাজনৈতিক দল আবার সব আপনার জায়গা থেকে একভাবে ভাবার জন্য কিন্তু সংস্কার না, সেটা চাপিয়ে দেওয়া হয়, এবং চাপিয়ে দেওয়া কখনো সংস্কার হতে পারে না। বিএনপি সংস্কার চেয়েছে, তবে এনসিপি যে মানদণ্ড সেভাবে চাননি। 2-3টে জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট ওনাদেরও আছে। জুলাই সনদ হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে, গণভোট হতে চাচ্ছে, বাকি থাকলো কোথায়? কিন্তু তা এটা বিএনপির উপর চাপানোর চেষ্টা করা হয়। এই যে চাপানোর চেষ্টা করা হয়, এটা আরেক ধরনের অপরাজনীতি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এনসিপির কোনো একটা বিষয়ের প্রতি যদি দৃঢ়তা থেকে থাকে, তারা সেটা করতে চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে অবশ্যই করবে।
তারা ইশতেহারেও যুক্ত হতে পারে। আপনি কি বলেন যে জিনিসগুলি আমরা একমত হয়েছি বা এখানে আলোচনা হয়েছে শুধুমাত্র জাতীয় ঐক্যমত কমিশনে, এই সংস্কারই যথেষ্ট বাংলাদেশের জন্য? আরো সংস্কার লাগবে না? আরো সংস্কার প্রয়োজন হবে না? আমরা জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়ে যখন রাষ্ট্র ব্যবস্থাপনায় যাব, রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের নতুনত্ব এবং দল থেকে জনগণের কাছে কিছু করণীয় প্রয়োজন হবে না? তো সেগুলি রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ না? জনগণ সেই কারণে আপনার উপর আস্থা রেখেছে না? আর সেই কারণে আপনি জনগণের কাছে দায়বদ্ধ রয়েছেন না? আপনাকে 5 বছর পর জনগণের কাছে জবাবদিহি করতে হবে না? আপনি সবই এক বসায় বসে আপনার ভাবনা, আপনার কল্পনাই পুরা জাতির জন্য অপরিহার্য কেন মনে করছেন? যদি মনে করে থাকেন, মনে রাখবেন ওই সংস্কার টেকসই হবে না, ওই সংস্কার জনগণ গ্রহণ করে না। একটা জায়গায় একটু বলতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে আপনি বলছিলেন মানে ধর্ম নিয়ে বলছিলেন, যেটা বলছিলেন আপনি। জি, ধর্মের বড়ি খাইয়েছে আচ্ছা, আমার সালাউদ্দিন বক্তব্যটা সাহেব হচ্ছে বলেছেন আজকে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। মনে রাখা দরকার পূর্ণাঙ্গ রাষ্ট্রবিধান না। এই জায়গাটা আমাদের একটু বোঝার দরকার আছে। প্রত্যেক মুসলিমের ইসলাম অনুসরণ করা এবং প্রসারিত করার দায়িত্ব রয়েছে। মসজিদ সবাই যাওয়ার জন্য, মসজিদ উন্ডা যান এভাবে যখন বর্ণনা করেন, সেটা হচ্ছে ধর্মের ব্যবহার। যে বলছেন যে নির্বাচন আসলে মসজিদে যাচ্ছেন অন্যরা, মসজিদের সবসময় যান। আরেকটা কালচার মনে রাখা দরকার আমাদের আছে, আমরা যে কোনো শুভ কাজ করতে গেলে মুসলিম যারা, তারা সাধারণত কোরআন তেলাওয়াত করে শুরু করে, কেউ মিলাদ দিয়ে শুরু করে, কেউ একটা নির্বাচনে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মনে করে যে একটু উমরা করে আসি, একটা চ্যালেঞ্জে যাচ্ছি, ভালো কাজে যাচ্ছি, আল্লাহর যাতে নৈকট্যটা আমার উপর থাকে, এটা কিন্তু আমাদের কালচারের অংশ। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গা যারা ধর্মের রাজনীতি ব্যবহার করছে, যারা রাষ্ট্র মানে আপনার রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে ধর্মকে অঙ্গাঙ্গিভাবে জড়িত করে ফেলছে এবং ইসলামী সেন্টিমেন্টটাকে, মুসলিমের যে দুর্বলতা, সেটাকে ব্যবহার করে তার সমর্থন চাচ্ছে। সেটা হচ্ছে রাজনীতির ব্যবহার। এই রাজনীতির ব্যবহারটা ভালো না এবং সেটা আমরা সমর্থন করি না। ধন্যবাদ রবি ভাই আপনাকে। আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। খালেদ সাইফুল্লাহ ভাই, আপনার কাছেও আমি যেটা আপনি জানতে চেয়েছিলেন যে এনসিপি করেন কিনা, তিনি এনসিপি আরিফুর রহমান তুহিন যুগ্ম মুখ্য সমন্বয়ক ছিলেন, আপনি বোধহয় তাকে চিনেন। এখন তিনি এনসিপিতে আছেন কিনা জানি না, কিন্তু জুলাই মাসে কিংবা আগস্ট মাসে যখন এই টিভি চ্যানেল কি ওনার মালিকানাটা যদি স্ট্রাকচারটা বলেন। না, মালিকানার স্ট্রাকচার বলতে ওনার নামে লাইসেন্সটা হয়েছে। আমি কেন বলছি, আমি জাস্ট একটু করার চেষ্টা করি। আই ডু নট হ্যাভ দ্য ফ্যাক্টস, বাট বোঝাটা ইম্পর্টেন্ট। অনেক সময় যেটা হয় যে জিনিসগুলোর সাথে এনসিপি জড়িত না, বা এনসিপির একজন মানুষ কোনোভাবে কোনো প্রফেশনাল বা কোনো কারণে সেটা যাতে জড়িত, এমনভাবে ফ্রেম করা হয় পুরো জিনিসটা এনসিপির উপরে আসছে। না না, এটা আমি শেষ করি, এটা আমি একটু এক্সপ্লেইন করি বিষয়টা। হ্যাঁ, বিএনপি সেক্ষেত্রে আপনি দেখা ইম্পর্টেন্ট যে এখানে মালিকানা স্ট্রাকচারে কারা আছে। আমি খুব শিওর না এখানে তুহিন কি এই টিভি লাইসেন্সের মালিক, নাকি এখানে মালিকানা স্ট্রাকচারে দেয়ার আদার পিপল। আমি কথাটা শেষ করি। এখানে কি দুজন, তার একার নাম আছে না আরো মানুষ আছে? এখন তার নামটা থাকাটা গুরুত্বপূর্ণ। না না না, এটাই গুরুত্বপূর্ণ, আরো কেউ আছে কিনা সেটা আসলে আপনাদের না না, সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না। এটা তো আমার পলিটিক্যাল পার্টি, এটা না আমাদের অন্যরা যুক্ত হতে পারে। আমি যেটা কেন জিজ্ঞেস করছি, কারণ এখানে যে একজনের নামই আছে না অন্য মানুষ আছে। যদি ধরেন 5 জন মানুষ আছে, এর মধ্যে যদি বিএনপির একজন থাকে বা এর মধ্যে আমি শেষ করি, তাহলে এনসিপি যারা যদি করে, এনসিপির সাথে কেউ যুক্ত থাকে এবং সে যদি মিডিয়ার সাথে যুক্ত, আরিফুর রহমান তুমি যতটুকু জানি সাংবাদিকতার সাথে যুক্ত, আরিফুর রহমান তুহিনের কি তাহলে একটা টিভি লাইসেন্সের এক্সপেকটেশন থাকতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমি যেটা বলেছি যে আপনার প্রশ্নটা হচ্ছে মাধ্যমে পাওয়ার কথা ছিল সংস্কার ছাড়া, সেই মাধ্যমে পুরনো ধারাতেই যে আপনি 2013 সালে 28টি টিভি চ্যানেলের লাইসেন্স দিয়েছেন শেখ হাসিনা, তাহলে তিনি যেই প্রক্রিয়াতে দিয়েছেন লাইসেন্সটা, সেই প্রক্রিয়াতেই যদি এখন এনসিপির একজন লাইসেন্সটা নেন, তাহলে প্রশ্ন হচ্ছে সংস্কারটা আসলে কোথায় থাকবে? তাহলে আমার প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যারা আপনি বলছিলেন না যে এনসিপির একজন হচ্ছে, আপনি প্রশ্ন এটা করেন নাই যে সংস্কার প্রক্রিয়া আগে যেটা ছিল আপনি শেষ করেন। আপনি যেটা বলেছেন, কথাটা স্পষ্ট করি, আপনি বারবার করছেন, আমি কথাটা শেষ করি। আপনি আগে বলেছেন যে এনসিপির মানুষই তো এখান থেকে টিভি লাইসেন্সটা পাচ্ছে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আগের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সংস্কার না করে এখন টিভি লাইসেন্স দেওয়া হচ্ছে কিনা, সেটা আরেকটা প্রশ্ন। আমি যেটা বলছি যে এখানে স্ট্রাকচারের মধ্যে যদি এখানে কয়েকজন মানুষ থাকে, সেখানে একজন মানুষের যদি ওই প্রফেশনে হওয়ার পরও তাকে যদি এখানে ধরা হয় যে এটা এনসিপি লাইসেন্স নিচ্ছে, সেটা একটা আনফরচুনেট একটা ফ্রেমিং। না, সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন। আমি যে ব্যাখ্যাটা শুরুতে করেছিলাম নাকি আপনি যেটা বলছেন, আমাদের সময় শেষ হয়েছে, আমার ব্যাখ্যাটা আপনি মানুষকে শুনতে দিতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রবি ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।